যেসব বিচারপতিরা যখন যে কোনো সময় গিয়ে সরকারের বিপক্ষে রায় দিয়েছে, পশ্চিমবাংলায় এই কালচারটা ছিল না। এর আগে সিঙ্গুর নন্দীগ্রাম মামলা হয়েছিল, প্রত্যেক সময় যেটা হয়েছে এভরিওয়ান হ্যাজ অ্যাটাক দ্য জাজমেন্ট, কিন্তু বিচারপতিকে ব্যক্তিগতভাবে আক্রমণ হয়নি। এই কালচারটা প্রথম শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তখন সেদিনের একটা বক্তব্য শোনাবো যখন গোটা সংবাদ মাধ্যম অপেক্ষা করছিলেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি ঠিক কি বলেন, কি বার্তা দেন, তিনি কি নিজে কোথাও একটুখানিও বিমর্ষ, তিনি কি কোথাও নিজে আশাহত, অন্তত যেভাবে কোথাও মাঝখানে সমস্ত কেসের ক্ষেত্রে, সমস্ত মামলার ক্ষেত্রে বা বিশেষ বিশেষ কিছু মামলার ক্ষেত্রে সব কিছু যখন অন্য রকমভাবে তার গতি প্রকৃতি বইতে শুরু করেছিল, সেদিন গোটা মিডিয়া অনেক মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেছিলেন। সেদিনকার বক্তব্য অভিজিৎ গাঙ্গুলি যখন প্রথম তিনি বলেন যে শুধুমাত্র বিচারকের জায়গায় বসে নয়, যে এত বড় দুর্নীতি, এত বড় চুরি দিনের পর দিন হয়েছে, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, তার জন্য এটা একটা লড়াই, কার্যত এটাও একটা লড়াই আইনের জায়গায় থেকে সেই চেয়ারে বসে। আমরা বলি বিক্রম যে আইনের নাকি চোখ বাঁধা, কিন্তু এটা একটা বড় উদাহরণ কোথাও যে আইন কখনো কখনো চোখ বাঁধা নয়, চোখ খোলা থাকে, সময় হয়তো কখনো বেশি যায়, কিন্তু কেউ কেউ সেটাকে অত্যন্ত দ্রুততার সঙ্গেও ইচ্ছে থাকলে সেটাকে সলভ করতে পারেন। আইনের অনেক জায়গাও রয়েছে। আমি একবার সেদিনের বক্তব্য শোনাবো, শুনি তারপর আমি আসছি বিক্রমের কাছে। কি বলেছিলেন অভিজিৎ গাঙ্গুলি? তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অপেক্ষা করুন, মামলা তো শেষ হয়ে যায়নি, মামলা তো অন্য কোনো জজের কাছে গেছে, তিনিও তো একজন হাইকোর্টের জজ, তিনি দেখবেন। যতদিন আমি জজ হিসেবে কাজ করব, আর যখন জজ হিসেবে কাজ করবো না, তখন যখন বাইরে থাকবো অন্য কিছু হিসেবে কাজ করব, আমি যে কোনো দুর্নীতির বিরুদ্ধে সরব। দেখুন, এক একজনের স্টাইল অফ ফাংশনিং এক এক রকম। আমার স্টাইল অফ ফাংশনিংয়ে আমি কাজ করেছি, এরপরে যিনি বিচারক আসবেন, বিচারপতি যিনি আসবেন, তিনি তার নিজস্ব স্টাইল অফ ফাংশনিং কাজ করবেন। আমি একটু সরাসরি বিক্রমের কাছে। বিক্রম, কি বলবেন? হ্যাঁ, এটা আপনারা যেটা দেখালেন এটা উনি ঠিকই বলেছেন, স্টাইল অফ ফাংশনিং একটা বড় ব্যাপার। দেখুন, এই এসএসসি প্রাইমারি এই যে দুর্নীতির মামলাগুলো, এগুলো যে কোনো বিচারপতির কাছেই যাবে, যে ধরনের মেটেরিয়াল আছে আর যে ধরনের চুরির জায়গা আছে বা যেরকম ধরনের ঘটনা ঘটেছে তাতে করে তদন্ত হবে এবং অনেক আসামি, অনেক যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ধরা পড়বে। তবে এটা পশ্চিমবাংলার বুকে দৃষ্টান্ত যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে স্টাইল অফ ফাংশনিংয়ে উনি এগিয়েছিলেন, যেরকম আপনারা যদি ওনার নির্দেশ দেখে থাকেন, নির্দেশগুলো দেখবেন বাঁধা ধরা নির্দেশ, টাইম বাউন্ড নির্দেশ। পার্থ চট্টোপাধ্যায় বিকেল 5টার মধ্যে সিবিআই অফিসে যাবে, যদি না যেতে পারে কন্টেম্প্ট। তারপরে ধরুন আরও একদিনকে তিনি নির্দেশ দিচ্ছেন যে 6টার মধ্যে আমার কাছে রিপোর্ট পাঠাও। এই যে টাইম বাউন্ড নির্দেশ, এই নির্দেশগুলো কিন্তু খুব কাজে দিয়েছে আগামী দিনে মামলাটাকে অনেক সুন্দরভাবে গতি প্রকৃতিতে এগোতে। তার কারণ আপনারা দেখবেন ওনার রায় যদি ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যে গিয়েছে, ডিভিশন বেঞ্চ তো কোনোটা খারিজ করেইনি, সুপ্রিম কোর্টে গিয়ে ইনভেস্টিগেশন পার্ট বা এইগুলো নিয়ে উনি যেগুলো বলেছেন সেগুলোতে একটাও সুপ্রিম কোর্ট হাত দেয়নি। একমাত্র যেটা টার্মিনেশন ফ্রম সার্ভিস মেনলি উনি যেটা করেছেন, সেইখানে সুপ্রিম কোর্ট প্রায় এসএসসি এবং 9, 10, 11, 12-এর ক্ষেত্রে রিভার্ট ব্যাক করিয়ে বলেছে যে যাদের বিরুদ্ধে অ্যালিগেশন বা যাদের চাকরি চলে যাওয়ার মতন কন্ডিশন তাদেরকেও শুনানি করা হোক, এই একটা জায়গা। আর প্রাইমারির মামলাতেও সেই একই কথা বলেছে, যাদের টার্মিনেশন হচ্ছে তাদেরকে শুনানি করতে হবে। এই দুটো জায়গাকে বাদ দিলে অলমোস্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমস্ত রায় সুপ্রিম কোর্ট আপিল করেছে। তাই জন্য ওনার রায়ে কোনো গণ্ডগোল আছে বা ভুল আছে যারা যারা কথা বলছেন, এটা সম্পূর্ণ ভুল কথা, কারণ ম্যাটার অফ রেকর্ড তাই কথা বলছে না। এটা ঘটনা যে পশ্চিমবাংলায় যে ধরনের দুর্নীতি হয়েছে এবং যেরকম তৎপরতার সাথে উনি বিচার ব্যবস্থাকে এগিয়ে নিয়ে গিয়েছেন, যার জন্যই আজকে পশ্চিমবাংলার মানুষের কাছে এই পুরো বিষয়টা উঠে এসেছে এবং ওনার জন্যই আলটিমেটলি দেখা গেছে যে আপনার এসএসসি বলুন, প্রাইমারি বলুন, মিউনিসিপ্যাল স্ক্যাম বলুন, প্রত্যেকটা জিনিসই উঠে এসেছে। এর পরবর্তীকালে মামলাটা যখন জাস্টিস অমৃতা সিনহার কাছে চলে গেলেন, তিনিও যখন ফাইলটা খুললেন, তিনিও কিন্তু এই একই জিনিসই দেখতে পেয়েছিলেন এবং তিনি রায় দিয়েছেন। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যেটা বলি যে হাকিম বদল হলেও হুকুম বদল হয় না, আমরা সেটাই নমুনা নিদর্শন দেখেছিলাম। অমৃতা সিনহা যে রায়টা দিয়েছেন সেই রায়টাকে আবার কিন্তু অভিষেক ব্যানার্জি এবং রাজ্য সরকার দুজনেই ডাইরেক্ট সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল। একমাত্র জাস্টিস অমৃতা সিনহা যে 25 লক্ষ টাকা কস্ট করেছিলেন অভিষেক ব্যানার্জি এবং কুন্তল ঘোষকে,
হ্যাঁ, এই দুজনের এই কস্টের পার্টটা সুপ্রিম কোর্ট কেটে দিয়ে পুরোপুরি জাস্টিস অমৃতা সিনহার রায়টাকে বহাল রেখে দিল। স্বর্ণালী, এই একটা ইন্টারপ্রিটেশন আমি একটু অ্যাড করে দিই। একটা হ্যাঁ। আমি একটু চেষ্টা হচ্ছে বিক্রম, আমি আপনার কাছে জানতে চাই যে জাস্টিস গাঙ্গুলি যে রায়গুলো দিয়েছেন প্রত্যেকটা সুপ্রিম কোর্টে আটকে যাচ্ছে, উইচ ইজ নট আ ট্রু ফ্যাক্ট। না, ইট ইজ নট আ ট্রু ফ্যাক্ট, ইট ইজ নট। আমি তো বললাম একমাত্র টার্মিনেশন অফ সার্ভিস যেটা করেছিলেন সেইখানে বলেছে বাকিদেরকে শুনতে হবে, এর বাইরে কিছু না। এবং আমি তো বললাম যতটুকু পরিমাণ কেটেছে সেটাও বললাম, যখন এটা জাস্টিস অমৃতা সিনহার ঘরে আসে সেইখানে জাস্টিস সিনহা যে রায়টা দিয়েছেন পুরো এন্টায়ার রায়কে অ্যাজ ইট ইজ ওনার রেখে দিয়ে সেটা যখন সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস এবং জাস্টিস নরসিমার ঘরে যখন মামলাটা ওঠে সেখানে শুধুমাত্র কস্টটুকু মানে 25 লাখ 50 লাখ টাকা যেটা কস্ট জাস্টিস সিনহা করেছেন সেই কস্টের পার্টটুকু বাদ দিয়ে বাকি পুরো এন্টায়ার রায়টাকে অ্যাজ ইট ইজ রেখে দিয়েছেন। তার মানে এটা বুঝতে হবে কলকাতা হাইকোর্টের যত বিচারপতি রায় দিয়েছেন, যে কোনো মামলার রায় দিয়েছেন, সেই রায়গুলো সঠিক এবং এটাই হয়ে এসেছে। এবং আপনারা যদি দেখে থাকেন এর আগে আমি এবং আরেকবার তার সঙ্গে প্রমাণ হয়েছে যে সত্যি সত্যি দুর্নীতিটা হয়েছে, সত্যি সত্যি দুর্নীতিটা হয়েছে। আমি তো বললাম শুধু জাস্টিস চাকরি সত্যি সত্যি চুরি গেছে, কোনো সাজানো ঘটনা ষড়যন্ত্র বলে লাভ নেই। এবং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ও যেমন চ্যালেঞ্জ হয়েছে সেরকম জাস্টিস অমৃতা সিনহার রায়ও কিন্তু সুপ্রিম কোর্ট ঘুরে আসা, প্রত্যেকটা রায় সুপ্রিম কোর্ট ঘুরে আসে, এটা একটা পার্ট। আমি একটু ইতিহাসের দিকে যাব। যেসব বিচারপতিরা যখন যে কোনো সময় গিয়ে সরকারের বিপক্ষে রায় দিয়েছে, পশ্চিমবাংলায় এই কালচারটা ছিল না। এর আগে সিঙ্গুর নন্দীগ্রাম মামলা হয়েছিল, প্রত্যেক সময় যেটা হয়েছে এভরিওয়ান হ্যাজ অ্যাটাক দ্য জাজমেন্ট, কিন্তু বিচারপতিকে ব্যক্তিগতভাবে আক্রমণ হয়নি। এই কালচারটা প্রথম শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় 2012 সালে। তিনি একটি মন্তব্য করেছিলেন অন রেকর্ড, সব জায়গাতেই সেটা দেখানো হয়েছিল, যে বলা হচ্ছে যে বিচারপতিরা বিচারটা ভুলভালভাবে দিচ্ছেন, তাড়াতাড়িভাবে দিচ্ছেন, ক্যাশ ফর জাজমেন্ট দিচ্ছেন। সেই নিয়ে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস, তৎকালীন চিফ জাস্টিস অরুণ মিশ্র এবং জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে সেখানে কন্টেম্প পিটিশন হয়। সিনিয়র ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেখানে কোর্ট স্পেসিফিক অবজারভেশন দেয় এই ধরনের মন্তব্য যদি ভবিষ্যতে করেন তাহলে কিন্তু কোর্ট কড়া ব্যবস্থা নেবে। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পরবর্তীকালে যখন আপনারা দেখে থাকবেন সারদা মামলার রায় হয়েছিল, সুপ্রিম কোর্টের রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টে, কিন্তু আমরা যারা সারদা মামলা করেছিলাম আমরা হেরে গেছিলাম। তার পরবর্তীকালে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে যাই এবং সুপ্রিম কোর্ট আলটিমেটলি রায় দেয় সারদা মামলার। সেখানে 2014 সালের নির্বাচনের আগে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্যে যদি দেখা যায় উনি কি বলেছিলেন, উনি স্পেসিফিক কোট আনকোট একটা কথা বলেছিলেন, একটু এদিক ওদিক থাকতে পারে। তিনি বলেছিলেন এবারে আমি যে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করছি সেটা এখন সুপ্রিম কোর্ট দায়িত্ব নেবে। এই কথাটাও কিন্তু সঠিক কথা হলো না একজন চিফ মিনিস্টারের থেকে। এই কালচারটা পশ্চিমবাংলায় কিন্তু শুরু করে দিয়ে গেল তৃণমূল কংগ্রেস। আমি এবং যে কালচারের কথা আপনি বলছেন হয়তো সময় এসছে যে পশ্চিমবঙ্গের রাজনীতির কালচার এবার চেঞ্জ হওয়ার, কারণ সত্যি সত্যি এতদিন ধরে আমরা প্রতিনিধি হিসেবে যাদেরকে দেখেছি, এবার অন্তত হয়তো একটু হলো যেটা বলছেন যে সূর্যোদয় হয়তো হবে। বাকিদের কাছে আসবো খুব সংক্ষেপে। আমি আর একটা কথা বলি, এর পরবর্তীকালে আপনারা দেখবেন বিচারপতি রাজাশেখর মান্থার ওপর অ্যাটাক, বিচারপতি অমৃতা সিনহার হাজব্যান্ডকে ঘন্টার পর ঘন্টা সিআইডি দিয়ে হ্যাকেল করার সিস্টেম, এটা একদম বিচার ব্যবস্থাকে অ্যাটাক করার জায়গাতে নিয়ে চলে গিয়েছে রাজ্য সরকার এবং তাদের নেতৃত্বে যারা রয়েছেন তারা। আপনারা যদি দেখেন যতগুলো জাস্টিস মান্তা সাহেবের অর্ডারও কিন্তু সুপ্রিম কোর্টে টেস্টেড, এটা নয় যে সুপ্রিম কোর্টে টেস্টেড না। সব জায়গাতেই কিন্তু রাজ্য সরকার হেরেছে এবং হারার পরে যে বিচারপতি প্রথম রায় দিয়েছে তার বাড়িতে রীতিমতোভাবে অ্যাটাক করা, তাদেরকে কটূক্তি করার প্রত্যেকটা জিনিস দিয়েছে। অর্থাৎ প্রত্যেক মুহূর্তে কোথাও আইনকে আইনের পথে গিয়ে চ্যালেঞ্জ নয়, অন্য কোনোভাবে সেটাকে কালিমালিপ্ত করে। আমি উত্তরটা নিই একবার। ব্যক্তিগতভাবে বাড়িতে গিয়ে পোস্টারিং করে দেবে। আপনি আমাকে গণতান্ত্রিকভাবে কিছু আমি সুতোর কাছে আসি একটুখানি। সুতো কি